আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ফুফাতো ভাই আছে আর আমরা এক ভাই এক বোন। তো আমি একসাথে ফুফাতো ভাইয়ের সাথে খেলাধুলা করতাম, একসাথে স্কুলে যেতাম, এমনকি পাশাপাশি এক জায়গায় থাকতাম, একই গ্রামে। তো আমার আপন ফুফাতো ভাই, আমি ওর মামাতো বোন। তো দুজনের ছোটোবেলার থেকে আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম, একজনের ছাড়া কিচ্ছু বুঝতাম না। এখন যখন আমাদের কলেজের পড়ার বয়স হলো, তো একটা কলেজে ভর্তি হলো, আমিও আর একটা কলেজে ভর্তি হলাম। তো মাঝে মধ্যে টিটকারি মারতো স্কুল থেকে আইসাই, কলেজ থেকে আইসে বেশিরভাগ সময়টা আর কি আমার সাথে কাটাতো। আয়সা বলতো, কিরে নূপুর, তুই মনে হয় কলেজে কারোর সাথে প্রেম টেম করস নাকি? আমাকে কেন? কারণ কলেজে যাস দিয়ে একেবারে নায়িকার মতন সাজগুজ করে কারো দেখাইতে যাসনি। তখন আমি বললাম কি, আরে না, আমি বা কার দেখাবো? তাই আমি বললাম, তুই তো মনে হয় কারোর সাথে প্রেম টেম করস, তুই কি কারো দেখাইতে যাসনি? কয় না, আমি বা কারে দেখাবো? কয় শোন, প্রেম টেম কিন্তু করিস না, আমি কিন্তু তোর মনের থেকে ভালোবাসি। তা আমি আবার বললাম, তুই মনের থেকে ভালোবাসস, আর আমি কি পিছন থেকে ভালোবাসি? আমি তো তোকে মনের থেকে ভালোবাসি। ভালোবাসা তো কতই করলি, আয় না একদিন ভালোবাসা হয়ে যাও। পরে আমার ফুয়াদা বলতেছে, আরে হবে তো, দুজনের বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্বের মধ্যে যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে কি মজা হয়? অবশ্যই হবে। তখন ওরও কলেজ ছুটি, আমারও কলেজ ছুটি, দুজনে একসাথে ঘুরতে গেলাম পার্কে। আরে ভাই, পার্কে যা দেখি জোড়ায় জোড়ায় কবুতর বসে রয়েছে, ফুল গাছের নিচে, মধু গাছের নিচে, একটু ঝোপে ঝাপে, একটু আপডালের জায়গায়, যেখানে ফাঁকা জায়গা টাকা পায় সেখানেই সুন্দর বসে রয়েছে। এখন ফুফাতো ভাই মুখে অনেক পাশ, ঠিক আছে, মুখ দিয়ে এত মিষ্টি মিষ্টি কথা বলে মনে হইতেছে যে বাস্তবে একেবারে সব কইরা ফালা একবার উড়া দিব, কিন্তু কাজের বেলা ঠন ঠন। সেই পিন মেরে আমাকে বলতেছে, দেখ নূপুর, জোড়ায় জোড়ায় কবুতর বসে রয়েছে, তুই তো আমার দূরে দূরে রাখছস, একটু কাছেও যাইতে দেস না। তখন আমি বললাম, এই তোর কে বলছে আমি দূরে দূরে রাখছি? তুই ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ। আরে মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। তুই ছেলে মানুষ, ইচ্ছা করলেই তো পারস যে তারই একটা মানে তোর মনের কথা কইতে, কিন্তু আমরা তো পারি না। হা হা, এখন যেহেতু মুখ দিয়ে কইতে পারছি, তাই কি দূরে থাকবি? কাছে গেলাম তার কাছে, আমার কাঁধের উপরে হাতটা দিয়ে একটা চাপ দিল, বলল, জোড়া ধরলে ভালোই লাগে। আমি বললাম, ভালোই তো লাগে, জোড়া জোড়া বসে থাকতে তো ভালোই লাগে। কই এভাবে জোড়া জোড়া থাকুক না, এখন থেকে মূল কাজ করন লাগবো। আমাকে সত্যি বলতেছস তো, করবি তো? করুন। আমাকে শোন, আজকে রাত্রে আর বাসা যাবো না, সোজা তোর নিয়ে হোটেলে চলে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যাইস। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত পার্কটা খোলা ছিল। সন্ধ্যা আজান দিল মতন সবাইকে পার্কের থেকে বের হতে বলতেছে। পার্কের থেকে যখন বের হয়ে গেলাম, পার্কের থেকে বের হওয়ার পরে একটা রিক্সা নিল। আমি বলছি, এই তুই কিন্তু হোটেলে নিয়ে যাবি আমাকে, 3 বছর সময় দিবি। ওই হোটেলে নেওয়ার কথা বললাম, সোজা আমাকে বাড়ির বেড়ে সামনে নামছে। কয়,
তোর তো সময় দিব কইছি, এখন না, অন্য একদিন। সারাদিন কি বললাম, কি মজা করলাম, মনের মধ্যে এত ফিলিং জাগছে। আজকে তো ইচ্ছা মতন রাত্রেবেলা হোটেলের ভিতরে তো হবেই, এটা মনের মধ্যে একটা অনুভব করছি। অথচ আমার ফুফাতো ভাই কী করলো, নিয়ে যাবো বললে সোজা আমার বাড়িতে নিয়ে আসলো। আইনা বলতেছে আমি বদ্ধ মানুষ, মায়ের পারমিশন ছাড়া আমি কারোর কোনো ক্ষতি করি না। যে বাড়ির মাই আমি সেই বাড়িতে আইনা দিয়ে গেলাম হেফাজতে, পরেরটা পরে দেখা যাবে। কেউ যদি দেওয়ার ইচ্ছা থাকে হোটেলে না, বাড়িতে বসে দেওয়া যায়, শুধু শুধু খরচা বাড়া কী লাভ। যখন আমাকে এই কথাটা পিন মেরে বললো আমার ফুফাতো ভাই, তখন আমার ভিতরে ওর প্রতি আরও আকর্ষণ জাগলো। ভাবলাম খরচের ডরে মনে হয় ঠিকই হোটেলে নেয়নি, আমি মনে হয় সত্যি আমাকে বাড়িতে আমার সাথে সময় কাটাবে। তো আমিও খুশি হইয়া রাত্রেবেলা ঘুমাতে পারিনি কা, পরে ফোন গুতেতাছি। এই পরে ফোন ধরলো, কী ব্যাপার, তোর জন্য কি ঘুমাইতে পারবো না, রাত 2টা বাজে, তুই ঘুমা থাক। পরে আমি বললাম এই তুই না বলছিস যে মনের সাথে মনে মিল থাকলে হোটেলে যাওয়া লাগে না, এখানে সম্ভব, তাহলে শোন, আমার না খুব মন চেতেছে, তুই আমাদের বাসায় চলে আস না, সবাই ঘুমা রয়েছে, আমি তোর চুপ করে গেটটা খুলে দেবো, আমার রুমে চলে আসবি, আমার রুমে তো আমি একাই থাকি। তখন ওই কী করলো, চলে আসলো, ওর গল্প করতে ইচ্ছা করে, ঠিক আছে, ওই আসলো আমার সাথে গল্প করতেছে, কথা বলতেছে। তখন আমি বলছি এত প্যাক প্যাক করিস না, যে কাজের জন্য আসছস সেটা কর, সেটা করে চলে যা, গল্প করুন দিনের বেলা। তখন বলে না ওই কাজ করব না, আমি গল্প করব। এটা করার পরে তারটা মানে তাকে জোর করে আমি এক পর্যায়ে চেষ্টা করতেছিলাম যে আজকে আমি মূল কাজটা করবই, তুই আমাকে খালি কদিন ধরে ঘুরে তাসুস দেস না, খালি বাহানা করস, মুখ দিয়া মনে হইতেছে এমনভাবে কথা কস, মনে হইতেছে উজাড় করে সব কিছু দিয়ে দিতাসুস, কিন্তু আশায় দিয়ে রাহস, মূল কাজে গেলে তুই আর স্বীকার করস না। তোর এখন আমি রাত 2টা বাজে ফোন দিয়ে আনছি তোর সেদিকে গল্প করার জন্য, ওই কাজ করার জন্য, এখনই দিবি আমাকে। জোর করে যখন তার কাপড় চোপড় আমি খুলে ফেললাম, এতক্ষণ এত মিষ্টি মিষ্টি কথা বললাম, আমার এত সুন্দর বডি ফিটনেস দেখো, তার দারণটা এমনভাবে ঘুমাইতেছে, আমার কাছে মনে হলো তার দারণটা অসুস্থ। তখন আমি বললাম কী রে রানা, তুই মুখেই খালি পারস, বাস্তবে কি পারস না? নূপুর সত্যি কথা বলতে আমার দারণটা না ঠিক মতন দাঁড়া না, ওর অসুস্থ আছে। তখন আমি বললাম তাহলে ডাক্তার দেখাস না কেন? আমি লজ্জা দেখাতে পারি না। পরে আমি জোর করে নিয়া ওই দারণের ডাক্তারের কাছে নিয়ে দারণ ঠিক করে আনলাম। তারপরে ঠিক করার পরে দারণ তো সুস্থ হয়ে গেছে গা, এখন খিদা লাগছে, এখন তো বিয়ে করার লেগে পাগল। পরে আমাকে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, অনেক ছেলে মানুষ আছেন বিয়ে করতে ভয় পান, লজ্জা কাউকে বলতে পারেন না, কিন্তু এটা আপনার জীবন মরণের প্রশ্ন, আপনার জীবনটা নষ্ট করে দেবে আপনার লজ্জা। আপনার লজ্জা না পেয়ে আপনার দারণ যদি দুর্বল থাকে তাহলে আপনি এখনই দারণের ডাক্তারের কাছে চলে যান, দারণটা ঠিক করে এনে তারপরে আপনি বিয়ের পিড়িতে বসেন। আর যদি লজ্জা কাউকে না বলে আপনার ফ্যামিলি যদি আপনাকে বিয়ের পিড়িতে বসায়, বাসর ঘর কেন 2 মাস লজ্জা আপনার সাথে সংসার করবে, বলতে সাহস পাবে না, তারপরও আপনার বউ আর সারা জীবন থাকবে না। জীবনে একটা নারীকে নিয়ে যদি সারা জীবন থাকতে চান তাহলে চেহারার যত্ন নিতেছেন, শরীরের যত্ন নিতেছেন, দারণের যত্ন নেন না লজ্জার কারণে, এই ভুলটা আপনারা কোনোদিন করবেন না। সর্বপ্রথম দারণের যত্ন নেবেন। দারণের যত্ন নিলে কিন্তু আপনার ঘরের বউ ঠিক থাকবে, আর ঘরের বউ ঠিক থাকলে আপনার পুরো সংসারটা ঠিক থাকবে, আর পুরো সংসারটা যদি ঠিক থাকে তাহলে আপনার ব্যবসা বাণিজ্য আপনি নিজেও ঠিক থাকবেন। এটাই মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।